আমার স্বামী তার বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। আমি প্রথমে এই সব জানতাম না। আমার ননদ একটু সিধে সাধে ছিল। আমার স্বামী ওর বৌদির সাথে যেসব কথা বলতো, আমার ননদ সবকিছু এসে আমাকে বলতো। এখানে ওর ভাইয়ের দোষ সেটাও বুঝতো না। আর বুঝলেই বা কি, ও যদি লুকোতো তাহলে একটা অন্যায়কে আশ্রয় দেওয়া হতো। আমার বাবা মা সবকিছু জেনেও আমাকে এখানে বিয়ে দিয়েছিলেন, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান হলেও অনেক গরিব একটা পরিবারের মেয়ে। আমার বয়স যখন 22 বছর, তখন আমার বিয়ে হয়। অনেকটা কালো ছিলাম আমি। অনেক জায়গায় বিয়ে লেগে আবার ভেঙে যায়। আমার বর্তমান স্বামী আমাকে বিয়ে করেছে শুধু আমার টাকার জন্য। আমার বিয়ে হচ্ছিল না, সেজন্য বাবা বলেছিলেন মেয়ের সাথে 50,000 টাকা দেবেন। এই কথা শুনে আমার স্বামী বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের আগে ওর একটা আবদার ছিল যে বিয়ের পর আপনাদের মেয়ে আমার উপর কোনো হুকুমত চালাতে পারবে না, আমার যেটা ইচ্ছে সেটাই করব। আমার বাবা মা এতেও রাজি ছিলেন, কারণ আমার বিয়ে যেহেতু হচ্ছে না, পাড়ার লোকেরা নানান ধরনের কথা শুনান আমার বাবা মাকে। কালো হলে যে লোকের মুখে এত কথা শুনতে হয় তা আমি বুঝতে পারছি। আমার নাম চম্পা। যখন ছোট ছিলাম তখন বাবা মা অনেক ভালোবেসে এই নামটা রেখেছিলেন। বাবার অনেক বয়স হয়েছে, দিনমজুরের মতো কাজ করে বাবা সংসার চালান। একটা ভাইও নেই যে বড় হলে একটু সুখের মুখ দেখবেন। আমার অনেক কষ্ট হয়, কারণ আজ যদি আমি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে আমি কালো হলেও কেউ আমাকে কোনো ধরনের কথা শোনাতে পারতো না। বিয়েটা এগিয়ে আসছে আর আমার বুকটা দরফর করতে লাগলো। না জানি কি আছে আমার কপালে। লোকটা শুধু টাকার জন্য আমাকে বিয়ে করছে। যদি সমাজের কাছে কথা শুনতে না হতো তাহলে আমি এই বিয়েতেই রাজি হতাম না। বাবা মার দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছি, যাতে সমাজের সাথে মিলেমিশে ওরা থাকতে পারে। বিয়ের প্রথম দিন রাতে আমার স্বামী বিছানায় এসে বসে হাসতে হাসতে ওর মোবাইলে আমার সাথে একটা সেলফি নেয়। তারপর ফটোটা আমাকে দেখায় আর বলে, দেখো তো আমরা দুজন কি এক ধরনের। তবুও আমি তোমাকে বিয়ে করেছি। আজ আমাদের বাসর রাত। প্রথম দিন সবকিছু বুঝিয়ে বলা ভালো, কারণ আজকের কথাগুলো সারা জীবন মনে থাকবে। আমি অবাক হচ্ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম যে কি এমন বলতে চলেছে আমার স্বামী। তখন আমার স্বামী আমাকে বলে, আমি একজনকে ভালোবাসি, তার নামটা আমি তোমাকে বলতে পারবো না। আমি তাকে অনেক বিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। তাই আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। শুধু টাকার জন্য বিয়ে করেছি এটা নয়, সমাজের লোকের সামনে ঘরে একটা বউ থাকা জরুরি। তা না হলে লোকে নানান ধরনের কথা বলে। আর তোমার যখন যেটার প্রয়োজন আমাকে বলো, কিন্তু আমার পার্সোনাল লাইফে তুমি কোনো ধরনের কথা বলবে না। একথা জেনে নাও যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে ভালোবাসি সেটা আমি কোনোদিনও তোমায় বলবো না। এই বলে আমার স্বামী আমার কাছে আসতে চায়, কিন্তু ওর কথা শুনে আমার মনের যত আশা আনন্দ ছিল সবকিছু শেষ হয়ে গেছে। কাউকে কিছু বলতেও পারবো না। বলতে গেলে বাসর রাতে আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেবে। কালো হয়েছি বলে এতটা কষ্ট কি আবার সহ্য করতে হবে? আমি আমার স্বামীকে বলি, আমার ভালো লাগছে না। এই বলে পালং থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। আকাশের দিকে চেয়ে থাকি। কি করব কিছু বুঝতে পারছিলাম না। কষ্টে যন্ত্রণায় যেন ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতদিন এই মানুষটাকে চিনতাম না, জানতাম না। আজ যখন ওর সাথে বিয়ে হয়েছে মনে হচ্ছে ও খুব আপন। আর এই আপন মানুষটা যখন এমন কথা বলছিল, আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমার স্বামী একবারও আমার কাছে এসে জিজ্ঞেস করেনি যে এখানে দাঁড়িয়ে কেন আছো, কিভাবে এই মানুষটার সাথে জীবন চলে। আমার স্বামীর বাড়িতে আমার স্বামী আর ওর একটা ছোট বোন আছে। শ্বশুর শাশুড়ি অনেক আগে মারা গেছেন। ওনার একজন বড় ভাইও ছিলেন, উনিও বাইরে কাজে গিয়ে মারা গেছেন। আমার যা নিজের একটা ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকে। আমার স্বামী বাড়িতে কিছু আনলে নিজের বৌদির ঘরেও দিয়ে আসতো। আমি কিছু বলতাম না, কারণ আমি মনে করতাম যে ওনার স্বামী নেই, তাই হয়তো আমার স্বামী ওদেরকে একটু সাহায্য করে। এভাবেই চলতে চলতে আমাদের বিয়ের আজ 1 মাস হয়ে গেছে, কিন্তু 1 মাসের মধ্যে 2 দিন আমার স্বামী আমার কাছে এসেছিল। স্বামীর সুখ পাইনি বললেও চলে। ও আমার কাছে আসতো না, আমি ওকে কিছু বলতাম না। ও বিয়ের প্রথম দিনই আমাকে মানা করে দিয়েছিল যাতে ওকে কোনো ধরনের কিছু না বলি। যখন মন খারাপ করতো তখন বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। তখন জানি না কেন একটা শান্তি অনুভব করতাম। আমার স্বামী রাত 12টা-1টার সময় ঘরে আসতো। এসে আমার সাথে কোনো কথা না বলে শুয়ে পড়তো। বাড়িতে কাজের লোক রাখলে যেমন লোকে কাজের কথা বলে, ঠিক তেমনি আমার স্বামী আমার সাথে কাজ পড়লে একটু দুইটা কথা বলে। তা না হলে ও আমার সাথে কোনো ধরনের কথা বলতো না।
এখন আমার মনে হচ্ছে বিয়ে না করে পাড়ার লোকের কথা শোনা হয়তো অনেক ভালো ছিল। এত অবহেলা যেন সহ্য হয় না। আপন মানুষ যখন পরের মতো ব্যবহার করে তখন না চাইতেও চোখে জল চলে আসে, আর সেই কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলে বোঝানো যায়। একদিন পাড়ার একজন বৌদি আমাদের বাড়িতে আসেন, এসে আমাকে জিজ্ঞেস করেন কেমন চলছে তোমাদের সংসার। তখন না চাইতেও ভেতরের কষ্টগুলো এক এক করে সবকিছু বেরিয়ে আসে। ভয় পাচ্ছিলাম যে উনি যদি আমার স্বামীর কাছে এইসব বলে দেন তাহলে কি হবে, কিন্তু তেমন কিছু হয়নি। একদিন আমার ননদ এসে আমাকে বলে, বৌদি, দাদা বড় বৌদিকে ভালোবাসে। আমার ননদের বয়স 14 বছর। ও একটু অবুঝ মেয়েদের মতো চলতো, কিন্তু সবকিছু জানেও। আমি বললাম, তুমি কি করে জানলে? তখন আমার ননদ আমাকে যা বলে, আমি কাল শুনেছি বড় বৌদি দাদাকে বলছিলেন তোমাকে বিয়ে করার কথা বলেছি দিনরাত বউয়ের কাছে বসে থাকার জন্য নয়, যাতে পাড়ার লোক আমাদের উপর সন্দেহ না করে সেই জন্য। আর বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন যেন একটা পাল্টে যাচ্ছ ধীরে ধীরে। তখন আমার ভাই বলছিলেন, এসব কি বলছো বৌদি? তুমি ভালো করে জানো যে আমি চম্পাকে কেন বিয়ে করেছি, আর তুমি এসব বলছো? তোমার জন্য আমি ভালো পরিবার থেকে বিয়ে করিনি, একটা গরিব কালো মেয়েকে বিয়ে করেছি শুধু তোমার হয়ে থাকবো বলে। ওর সাথে রাতে এক বিছানায় শুতেও আমার কষ্ট হয়, মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আসে। আর তুমি এসব কি করে বলছো? তখন আমি বুঝতে পারি যে দাদা আর বড় বৌদি ওরা একে অপরকে ভালোবাসে, সেজন্য দাদা ঘরে কিছু আনলে আগে বড় বৌদির ঘরে দিয়ে আসে। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার স্বামী বাসর রাতে বলেছিল যে ও কাউকে ভালোবাসে, কিন্তু তখন আমার এতটা কষ্ট হয়নি। আমার ননদের কথা শুনে আমার যতটা কষ্ট লাগছে। কিছুদিন পর আমাদের পাড়ার সেই বৌদি আবারও আসেন, আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে হাজারো প্রশ্ন করেন। তখন আমি বৌদিকে আমার স্বামী ও জায়ের ব্যাপারে সবকিছু বলে দেই, কারণ কষ্টগুলো চেপে রেখে একা একা আমি আর থাকতে পারছিলাম না। সন্ধ্যার পর আমার স্বামী ঘরে এসে আমায় জিজ্ঞেস করেন এই সব কিছু বৌদি কি করে জানলো। বইয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে। যেমন চিন্তা তেমন ফল। আমার স্বামী ভিতর থেকে দরজা বন্ধ করে আমাকে ভীষণভাবে মারধর করে, এমন ভাবে মেরেছে যে আমার শরীর ফেটে রক্ত বেরোতে শুরু করে। আমার ননদ অনেক ভালো একটা মেয়ে, আমার স্বামী আমাকে মেরে গড়ে ফেলে রেখে চলে যায়। তখন আমার ননদ এসে আমার শরীরে ওষুধ লাগিয়ে দেয়। এই সব কিছু হয়ে যাওয়ার পর বাবা মার কাছে কিছু বলিনি, কারণ বললে হয়তো ওরা সহ্য করতে পারবে না, বলবেন বাড়িতে চলে আয়। আমি যদি এখান থেকে চলেও যাই তাহলে পাড়ার লোকেরা আরো বেশি কথা বলবে, তাই সবকিছু সহ্য করে আমি এখানে আছি। কয়দিন থেকে আমার স্বামী আমার সাথে একবারও কথা বলে না। আমি কিছু বললেও আমার কথা না শোনার বান করে চলে যায়। বিয়েতে বাবা যে 50,000 টাকা দিয়েছিলেন কোনো কাজ না করে, সেই টাকাটা ঘরে বসে বসে খরচ করে শেষ করে দিয়েছে। এবার ঘরটাও চলে না। ঘরের কিছু সবজি খরচ বলে দিলে উল্টে আমার সাথে রাগারাগি করে, আর বলে যদি খেতে হয় তাহলে লোকের বাড়িতে কাজ করে এনে খাও। এই সব কিছু যেন আর সহ্য করার বাইরে হয়ে যাচ্ছিল, কারণ আমার স্বামী হয়তো এটা চায় যে আমি এই সব কিছু সহ্য করতে না পেরে আমি ওকে ডিভোর্স দিয়ে চলে যাই, কিন্তু আমি চাইলেও এটা করতে পারবো না। আমার নিজের সুখের চেয়ে বাবা মার সুখ আমার জন্য বেশি দামি। দুঃখে দুঃখে দিন চলতে থাকে, বাবা মার কাছে বেশি যাওয়া হয় না, কারণ আমি ইচ্ছে করে যাই না। মায়ের কাছে গেলে যদি আবার কষ্টগুলো মুখ দিয়ে বের হয়ে যায়, সেজন্য সবার থেকে দূরে থাকি। একদিন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসি, এসে দেখি আমার ঘর থেকে একটা ছেলে বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজার সামনে গিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করি যে ছেলেটা খেয়ে আমার ঘরে এসেছিল। তখন আমি দেখি আমার স্বামী বারান্দায় এসে উঠেছে, আমাকে বলে পরপুরুষকে নিয়ে ঘরে ফষ্টি নষ্টি করা হচ্ছে। আমি অবাক হয়ে যাই, এসব কি বলছো তুমি? আমি বাথরুম থেকে বেরিয়ে আসছি এখন, এই ছেলেটা খেয়ে, আমি জানি না, আমি ওর মুখটাও দেখিনি, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার স্বামী আমার কথা বিশ্বাস করেনি। কিছু না বলে ও এখান থেকে চলে যায়। ঘন্টা খানেক পর হাতে কিসের একটা কাগজ নিয়ে আমার সামনে আসে, এসে বলে এই নাও ডিভোর্স পেপার, আমি অলরেডি এখানে সই করে দিয়েছি। এই পেপারে সই করে এই বাড়ি থেকে বিদায় নাও। এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার স্ত্রী করে রাখতে পারবো না। সব যদি পাড়ার লোকেরা শুনতে পায় তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। আমি আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করি, ওর পায়ে ধরে বলি তুমি বিশ্বাস করো আমি এটা করিনি, এমন কাজ আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু যখন আমার স্বামী আমার কোনো কথা শুনতে চায় না, তখন আমার ভীষণ রাগ হয়।
আমি বাধ্য হয়ে আমার বাবা মার কাছে ফোন করে সবকিছু খুলে বলি, বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যা হয়েছিল। এই কথা শুনে আমার বাবা মা আমাদের গ্রামের পঞ্চায়েত ও আরো লোকদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। এখানে আসার পর আমি আমার স্বামী ও আমার জায়ের ব্যাপারে সবকিছু তুলে ধরি। স্বামী অস্বীকার করে, কিন্তু শেষমেশ আমার ভাগ্যটা ভালো ছিল যে গ্রামের অনেক লোক আমার হয়ে সাক্ষী দেয়। ওরা বলে, আমরা জানি রাজুর ওর বড় বৌদির সাথে অবৈধ সম্পর্ক আছে, আমরা সবকিছু জেনেও চুপচাপ থাকি, কারণ প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করে না। তখন আমি আমার ননদকে ডাকি। আমার ননদ এসে নিজের ভাইয়ের ব্যাপারে সবকিছু পঞ্চায়েতের কাছে বলে দেয়, কারণ ওর ভাই ওকেও বেশ ভালোবাসতো না, বৌদি বৌদি বলে পাগল ছিল। এখন আমি অনেক খুশি, কারণ স্বামীর সংসার না করতে পারলেও কলঙ্কের মালা গলায় পরে বাবার বাড়িতে গিয়ে উঠতে হবে না। শেষমেশ আমার স্বামী বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে। তখন তার বৌদিকে একঘোড়া বানিয়ে গ্রামে রাখা হয়। আমার স্বামী বলেন, চম্পার কোনো দোষ নেই, সেদিন যে ছেলেটা ওর ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেই ছেলেটাকে আমি ওর ঘরে পাঠিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম চম্পাকে ডিভোর্স দিতে। কখনো কোনো ভুল করেনি কখনো, তাই ওর উপর এই মিথ্যা কলঙ্ক চাপিয়ে আমি ওকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম। তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে আমি কোনো অপরাধ করিনি। আমার স্বামীর উপর কেস করেন আমাদের গ্রামের পঞ্চায়েত। স্ত্রী নির্যাতন অপরাধে আমার স্বামীর 5 বছরের জেল হয়। পঞ্চায়েত থাকাকালীন আমি সেই ডিভোর্স পেপারে সই করে আমরা আলাদা হয়ে যাই। তারপর বাবার বাড়িতে এসে বাংলাতে কাজে লেগে পড়ি। আমার বাবা মার অনেকটা বয়স হয়ে গেছে, কোনো কাজ এখন আর করতে পারেন না, তাই আমি সংসার চালাই। অনেক সুখে আছি এখন। এত অবহেলা অসম্মান সহ্য করার চেয়ে স্বামী ছাড়া একা থাকা অনেক ভালো। এটাই আমার জীবনের কাহিনী। গল্পটা এখানেই শেষ করলাম।